Hi, good morning students. I am Manav Sher. I welcome all of you to my class, and today we are going to discuss from the chapter haloalkane and haloarine. And এর মধ্যে আমরা হ্যালো অ্যালকেনটা অলরেডি ডিসকাস করে ফেলেছি এবং লাস্ট লেকচারে আমরা হ্যালো অ্যালকেনের কিছু বিক্রিয়া এবং তার আগের লেকচারে কিছু বিক্রিয়া শেষ করে ফেলেছি। আজকে আমরা শুরু করব হ্যালোয়ারিন। So let us discuss the part haloarenes here. হ্যালোয়ারিন মানে ছাত্রছাত্রীরা কি বলতে চেয়েছে, মানে অ্যারোমেটিক যৌগের সঙ্গে যদি হ্যালোজেন যুক্ত থাকে। হ্যালোঅ্যালকেন ছিল কি RH, অর্থাৎ আরটা এখানে ছিল কি ছিল অ্যালিফেটিক। অ্যালিফেটিক অ্যান্ড অ্যারোমেটিক এই দুটোর তফাৎ তোমরা নিশ্চয়ই জানো। অ্যালিফেটিক মানে বলতে চাইছি যে লং চেন যে কার্বন সে আমরা অ্যালিফেটিক বলছি। অ্যারোমেটিক বলতে আমরা যেগুলো বলছি সেগুলো তো বেনজিন রিং। মূলত বেনজিন রিংয়ের সঙ্গে যে সমস্ত যৌগগুলো তাকে আমরা হ্যালোঅ্যারিন এবং এর সঙ্গে একটা এক্স থাকতে পারে বা থাকতে পারে এরকম ধরনের যৌগ CH2CH2X। ওকে, সো এগুলোকে আমরা বলবো হ্যালোঅ্যারিন। তার মানে বেনজিনের সঙ্গে যদি আমরা কোনোভাবে কোনো হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে তাকে আমরা বলছি হ্যালোঅ্যারিন। সো লেট আস ডিসকাস হিয়ার দ্য ফার্স্ট প্রিপারেশন, অর্থাৎ প্রস্তুতি হ্যালোঅ্যারিন। ছাত্রছাত্রীরা হ্যালোঅ্যালকিন এবং হ্যালোঅ্যারিনের মধ্যে আমাদের কতগুলো বেসিক ডিফারেন্স আছে সেটা না জেনে কিন্তু এগুলো করা উচিত নয়। বেসিক ডিফারেন্স হচ্ছে যে হ্যালোঅ্যারিনের মধ্যে যে পার্টটি বর্তমান রয়েছে হচ্ছে বেনজিন বা একটা অ্যারোমেটিক রিং। কি রয়েছে? একটা অ্যারোমেটিক গ্রুপ রয়েছে। এই অ্যারোমেটিক গ্রুপের একটা স্পেশাল প্রপার্টি রয়েছে, সেই স্পেশাল প্রপার্টি কিন্তু এর মধ্যে নাই। তাই এর বিক্রিয়া সমূহ, এর প্রস্তুতি সমূহ কিন্তু ওর সঙ্গে কখনোই একইভাবে দেখা যাবে না। যদিও এটা একটি চ্যাপ্টার নাম দেওয়া হয়েছে হ্যালোঅ্যালকেন এবং হ্যালোঅ্যারিন, কিন্তু হ্যালোঅ্যারিনটা কিন্তু বেশিরভাগটাই হ্যালোঅ্যালকেনের থেকে আলাদা। আমরা এখানে ফার্স্ট যেটা দেখে নেব সেটা হচ্ছে প্রিপারেশন বা প্রস্তুতি। প্রিপারেশন বা প্রস্তুতি, এই প্রিপারেশন আমরা কিভাবে করব? এই প্রিপারেশন করার সময় যে জায়গাটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো এই বলয় অর্থাৎ বেনজিন রিংয়ের মধ্যে হ্যালোজেন গ্রুপের প্রবেশ করানো। সেক্ষেত্রে আমরা জাস্ট ট্রাই টু রিমেম্বার দ্যাট আমরা যখন হ্যালোঅ্যালকেন করেছিলাম সেখানে আমরা করেছিলাম যে একটা অ্যালকেনকে যদি আমরা সূর্যালোকের উপস্থিতিতে রেখে দিই ইন প্রেজেন্স অফ সাম হ্যালোজেন মৌল যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে কিন্তু আমরা হ্যালোঅ্যালকেন পেয়েছিলাম। কিন্তু এখানে যদি আমরা সরাসরি সূর্যালোকে রেখেই বা বলয়ের সঙ্গে এক্স যুক্ত করি তাহলে কিন্তু হবে না, কারণ এখানে এটা অ্যারোমেটিক রিং রয়েছে। এর জন্য কি দরকার? এর জন্য যেটা দরকার, যেমন বেনজিন থেকে আমরা যদি ক্লোরোবেনজিন তৈরি করতে চাই, এটার নাম কি? এটা হচ্ছে বেনজিন বলা হয়। এই বেনজিনের সঙ্গে আমরা কি দেব? সেটা হচ্ছে ক্লোরিন দেব এবং দেব অনাদ্র। আবার বলছি অনাদ্র, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। অনাদ্র হয়তো তোমাদের মনে হবে যে শুধু ফেরিক ক্লোরাইড দিলেই হবে। অনাদ্র ফেরিক ক্লোরাইড FeCl3। এই অনাদ্র ফেরিক ক্লোরাইডের দ্রবণ বানানো যায়। এটি একটি ইয়েলো কালার বা হলুদ বর্ণের দ্রবণ। এটাকে ড্রাই করতে হয়। ড্রাই কি করে করতে হয়? এটা অনেক সময় তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ড্রাই কি করে করবে। ছাত্রছাত্রীরা, ড্রাই করার জন্য কিছুই না, ড্রাই করার জন্য আমরা এটাকে কোনো অর্গানিক সলভেন্টে বারবার ডুবিয়ে নেড়ে আমরা জলটা এখান থেকে বাদ দিয়ে দেবো। এটা প্রসেস আছে, তোমরা বড় হলে করবে। এই অনাদ্র ফেরিক ক্লোরাইড যদি বিক্রিয়া হয় তাহলে কিন্তু আমরা বেনজিন গ্রুপের বলয় অর্থাৎ বেনজিন রিংয়ের সঙ্গে একটা ক্লোরিন ঢোকাতে পারি। এর নাম হচ্ছে ক্লোরোবেনজিন। যদি এখানে ব্রোমিন দেওয়া হয় দেন উইল গেট হোয়াট উইল গেট, তখন এখানে দিতে হবে ফেরিক ব্রোমের BFeBr3, অবশ্যই ড্রাই, তাহলে আমরা কিন্তু তখন পাবো ব্রোমোবেনজিন। তাহলে ছাত্রছাত্রীরা বুঝতে পারছো যে আমাদেরকে একটা স্পেশাল রিয়েজেন্ট ব্যবহার করতে হচ্ছে ফেরিক ক্লোরাইড। এই ফেরিক ক্লোরাইড বা ফেরিক ব্রোমেট না দিলে কিন্তু আমি বেনজিন বলয়ের রিংয়ের সঙ্গে ক্লোরিন বা ব্রোমিন বা হ্যালোজেন ঢোকাতে পারবো না। তাহলে এটা হলো এক ধরনের প্রস্তুতি যেখানে কিন্তু মেনলি আমরা এই পদ্ধতির মাধ্যমে হ্যালোঅ্যারিন বানাতে পারি। তাহলে এটা বানানো গেলে এটা আমরা কিভাবে বানাবো?
ছাত্রছাত্রীরা দেখো এখানে এক্স বা হ্যালোজেন গ্রুপটা এটা একটা অ্যালকিল পার্টের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই অ্যালকিল পার্টটা কিন্তু একটা অ্যারোমেটিক রিং এর সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে আমরা এটাকে কি ভাবতে পারি, এটাকে কিন্তু এই আদের সঙ্গেই তুলনা করতে পারি, তাহলে এটা কিন্তু হ্যালো অ্যালকেনের মতো আচরণ করছে কিছুটা, তাহলে এর সঙ্গে এর একটা অনেকটা তফাৎ রয়েছে। এটা প্রস্তুতির সময় যেমন ভাবে আমরা হ্যালো অ্যালকেন তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে করতে পারি। তাহলে কি করতে পারি আমরা, যদি আমরা এটা তৈরি করতে চাই তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা যেটা করতে পারি যে এটা বাদ দিতে হবে, তাহলে আমরা যেটা করতে পারি এই কম্পাউন্ডটা আমাদেরকে নিতে হবে যার নাম হলো CH2CH3। এটাকে আমরা কি করতে পারি, দুই বলতে পারি ইথাইল বেনজিন বলতে পারি, এটার নাম হচ্ছে ইথাইল বেনজিন। কি বলে, ইথাইল বেনজিন। ওকে, এই ইথাইল বেনজিনের সঙ্গে আমরা যেমন ভাবে হ্যালো অ্যালকেন তৈরি করেছিলাম, ক্লোরিন সূর্যালোকের উপস্থিতিতে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে কি পেতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে CH3। ছাত্রছাত্রীরা তোমরা হয়তো এখানে প্রশ্ন করছো যে এক্সটা এখানে ঢুকলো কেন, এখানে না ঢুকলো। প্রশ্নটা এখানে করতে পারো যে ক্লোরিনটা এই কার্বনে না আসে এই কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে কেন। এই প্রশ্নটা করতে গেলে তোমাদেরকে এখানে কিন্তু এর যে রিঅ্যাকশন মেকানিজম সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন। আমি রিঅ্যাকশন মেকানিজম যখন বলবো, রিঅ্যাকশন মেকানিজম এরপরে যখন আসবো যে নতুন এক ধরনের বিক্রিয়া যেটাকে বলা হয় অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সেটা কিন্তু যখন আসবো তাহলে কিন্তু তখন বোঝা যাবে। এখন জিনিস জেনে নাও যেটা আমরা ক্লোরিনটা এখানে ঢুকবে, ক্লোরিন যদি এখানে ঢোকাতে চাই তাহলে কিন্তু এখানে কোনো হাইড্রোজেন রাখা যাবে না। ওকে, তাই এটা হচ্ছে প্রস্তুতি। ক্লোরোঅ্যালকিন আমরা এটা তৈরি করলাম। এছাড়া আরেকটা যে পদ্ধতিতে তৈরি করা যায় সেটা হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়া বলে একটা নেম রিঅ্যাকশন বিজ্ঞানী স্যান্ডমায়ার তৈরি করেছিলেন। এই পদ্ধতিতে তিনি তৈরি করেছিলেন হ্যালো অ্যারিন। এই স্যান্ডমায়ার বিক্রিয়াটা কি, স্যান্ডমায়ার বিক্রিয়া বিজ্ঞানী স্যান্ডমায়ার এই বিক্রিয়াটি করেছিলেন প্রথম, এবং সেই বিক্রিয়াটা কিন্তু খুবই ইকোনমিক্যালি ফেভারেবল হয়েছিল। তিনি কি করেছিলেন, তিনি করেছিলেন বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বলে একটি সল্ট পাওয়া যায়, যেটিও বেনজিন থেকেই তৈরি করা যায়। তাহলে বেনজিন থেকে কি করেছিলেন, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড কি করেছিলেন, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড N2Cl, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড এর নাম হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এটা একটি সল ক্লোরাইড, এটা একটি লবণ, এবং এই লবণটি বেনজিন থেকে প্রস্তুতি করার সময় খুবই ঠান্ডা মাধ্যমে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসে তৈরি করতে হয়। এবং উনি যেটা করেছিলেন এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কি দিয়েছিলেন, কপার ক্লোরাইড CuCl, এবং তার সঙ্গে দিয়েছিলেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, দিয়ে উনি যেটা পেয়েছিলেন এখানে যেটা পাবে ক্লোরোবেনজিন। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় স্যান্ডমায়ার বিক্রিয়া। এই স্যান্ডমায়ার বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা ক্লোরোবেনজিন পেতে পারি, এবং যেই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা বেনজিন থেকে আলাদাভাবে তৈরি করা যায়। এর অনেক পদ্ধতি আছে, কিন্তু স্যান্ডমায়ার বিক্রিয়াটা হচ্ছে এই পোরশন থেকে। ওকে, এরপর আরেকটি ধরনের বিক্রিয়া রয়েছে, এই একই ধরনের বিক্রিয়া যাকে বলা হয় গ্যাটারম্যান রিঅ্যাকশন। এই গ্যাটারম্যান রিঅ্যাকশন কি, তাহলে স্যান্ডমায়ার রিঅ্যাকশনের সঙ্গে গ্যাটারম্যান রিঅ্যাকশনে একটু তফাৎ রয়েছে, আমি সেজন্য একসঙ্গে এখানে আলোচনা করতে চাই। গ্যাটারম্যান বিক্রিয়া, বিজ্ঞানীদের নামগুলো একটু খটখটে লাগে তাই তো, আসলে বিজ্ঞানীরা একটু বিদেশি বিজ্ঞানী তো, আমাদের ভারতীয় বিজ্ঞানী নয়, সেজন্য নামগুলো এমন লাগছে। গ্যাটারম্যান করেছিলেন কি N2Cl থেকেই তৈরি করেছিলেন, কিন্তু উনি কি করেছিলেন, কপার ক্লোরাইডের ব্যবহারের পরিবর্তে HCl এর সঙ্গে কপার ডাস্ট, তাহলে কি বলতেন, কপার ক্লোরাইডের পরিবর্তে কপার ডাস্ট ইউজ করেছিলেন, এবং বিক্রিয়াটা কিন্তু প্রায় একই ধরনের, প্রোডাক্ট একই। তাহলে গ্যাটারম্যান আর স্যান্ডমায়ারের মধ্যে কি তফাৎ, রিএজেন্টের একটু তফাৎ, এবং সেক্ষেত্রে কি হচ্ছে
সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের অ্যামাউন্টটা একটু ভালো পাওয়া যায়, প্রোডাক্টটা একটু কোয়ান্টিটিটা ভালো, আর কিছুই তফাৎ বিশেষ কিছু নাই গ্যাটারম্যান এবং স্ট্যান্ডবাইয়ের মধ্যে। তফাৎটা হলো যে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের কোয়ান্টিটিটা গ্যাটারম্যানে কিন্তু অনেক ভালো। তাহলে এটা একটা হচ্ছে প্রস্তুতি, যেখানে আমরা কিন্তু হ্যালো অ্যারিং তৈরি করতে পারি। তাহলে প্রস্তুতির মধ্যে আমরা যে মেন পার্টগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে প্রথমত আমরা ফেরিক ক্লোরাইডের প্রেজেন্সে অর্থাৎ বেনজিন রিংয়ের সঙ্গে হ্যালোজেন যুক্ত করতে পারি, এবং আমরা যেটা করতে পারি যে বেনজিনের সঙ্গে যে অ্যালকিল পার্টটা তার সঙ্গে যদি হ্যালোজেন যুক্ত করতে চাই, সেখানে আমরা দেখেছি সেখানে আমরা যেমন হ্যালো অ্যালকিনে করেছিলাম সূর্যালোকের উপস্থিতিতে, সেরকমই আমরা এখানে করতে পারি। এছাড়া আমরা করতে পারি এখানে স্যান্ডমায়ার বিক্রিয়া এবং গ্যাটারম্যান বিক্রিয়ার সাহায্যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে একটা কনভার্সন করে আমরা কি করতে পারি, ক্লোরোবেনজিন তৈরি করতে পারি। মেনলি এটা কিন্তু ক্লোরোবেনজিন তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওকে ছাত্রছাত্রীরা, তাহলে আমরা প্রস্তুতি থেকে এবারে চলে যাই এর সাধারণ কতগুলো ভৌত এবং রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম মানে অবশ্যই বোঝা যাচ্ছে তার বিক্রিয়া সমূহ। তার আগে আমরা আলোচনা করে দেবো এর ভৌত ধর্মের কতগুলো ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো কিন্তু পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে। তাহলে এর ভৌত ধর্ম, হ্যালো অ্যারিনের কি ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্ম, যেখানে আমরা ছাত্রছাত্রীরা ইউ ট্রাই টু রিমেম্বার দ্যাট আমরা হ্যালো অ্যালকিনের ভৌত ধর্ম আলোচনা করার সময় সেখানে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক এগুলোকে আমরা বেশি জোর দিয়েছিলাম। এখানেও আমরা বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট ব্যাপারটা আলোচনা করব। তার আগে আমরা এখানে যে বিশেষ ফিজিক্যাল প্রপার্টি আলোচনা করতে হচ্ছে ডাইপোল মোমেন্ট বা ডাইপোল মোমেন্ট। তোমরা আশা করি এই জিনিসের সম্পর্কে জানো, হোয়াট ইজ কল্ড ডাইপোল মোমেন্ট, মিউ দিয়ে প্রকাশ করা হয় বা বাংলায় যাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। এই ডাইপোল মোমেন্ট আলোচনা করার জন্য আমি যদি বেনজিন রিংটা আঁকি তাহলে বুঝতে পারবে যে এর একটা এখানে যদি একটা এক্স থাকে তাহলে ডাইপোল মোমেন্টটা কিন্তু এই এক্স এর দিকে বিহেভ করবে, এটাকে বলা হয় মিউ সিগমা। সিগমা কেন বলা হয়? দু ধরনের বন্ধন হয় সিগমা এবং পাই, এখানে যদি সিগমা বন্ধনের ক্ষেত্রে বললাম তাই মিউ সিগমা বলা হয়। যদি দেখা যায় দুটো হ্যালোজেন গ্রুপ থাকে বা ডাই হ্যালোজেন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, দ্বিমেরু ভ্রামক কাজ করবে, সেভাবে কাজ করবে। ধরো এইদিকে একটা এক্স আছে আর এইদিকে ধরো একটা এক্স আছে, তাহলে এইদিকে এটা মিউ আর এদিকে একটা মিউ, এটা হচ্ছে মিউ আর এটা দিকে মিউ, তাহলে রেজাল্টেন্ট মিউটা কোন দিকে হবে? রেজাল্টেন্টটা এইদিকে হবে, তাহলে এটা হলো মিউ আর। এখন যদি এরকম হয় প্যারা হয় প্যারাডাইক্লোরো, এটা হলো মেটাডাইক্লোরো। যদি প্যারাডাইক্লোরো হয় এক্স এক্স তাহলে কি হবে সেক্ষেত্রে? তাহলে দেখো এটা উল্টো দিকে মিউ মিউ, তাহলে রেজাল্টেন্ট মিউটা কি হবে? রেজাল্টেন্ট মিউ আর সমান 0, এখানে তাই দ্বিমেরু ভ্রামকটা শূন্য হবে। তাহলে দ্বিমেরু ভ্রামকটা একটা খুবই ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্রপার্টি। এরপরে আমরা যে ফিজিক্যাল প্রপার্টি আলোচনা করব সেটা হচ্ছে কি বলো, এই ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট। তাহলে আমরা পরের প্রপার্টিতে একটু আলোচনা করে নেব, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট এমপিডিপি। মেল্টিং বয়লিং পয়েন্ট অফ হ্যালো অ্যারিং, এখানে যে আলোচনার ক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিতে পারি, সেটা ধরো একটা তোমার কাছে ক্লোরোবেনজিন আছে, ডাইক্লোরোবেনজিন, যেটা হচ্ছে অর্থো ডাইক্লোরোবেনজিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে অর্থো ডাইক্লোরোবেনজিন। আর এটা ধরো একটা মেটা ডাইক্লোরোবেনজিন আছে, সিএল মেটা ডাইক্লোরো, আর তোমার কাছে প্যারাডাইক্লোরো। মানে যৌগগুলি একই, শুধুমাত্র এদিকে বলা হয় কি বলে আইসোমার বলা হয়। অর্থো মেটা প্যারা, এটাকে বলা হয় মেটা, এটাকে বলা হয় প্যারা। তাহলে কার এখানে আমাদের বয়লিং পয়েন্টটা বেশি হবে সেটাই প্রশ্ন। দেখা গেছে যে বয়লিং পয়েন্ট কিন্তু সব থেকে বেশি হবে কার? সব থেকে বেশি হবে প্যারা। তাহলে এটা হচ্ছে বয়লিং পয়েন্ট ওয়ার্ড। কেন? কারণটা কি? কারণটা বলা হয়েছে যে বয়লিং পয়েন্ট মানে কি? বয়লিং পয়েন্ট মানে হলো যে অণুগুলোকে বা মলিকুলগুলো পাশাপাশি থাকে তাদেরকে অনেক দূরে দূরে সরিয়ে যাওয়া। কারণ লিকুইড থেকে আমরা কি তৈরি করছি? গ্যাসিয়াস ফেজে। তাই লিকুইড থেকে যখন একটা কোনো অণুর গ্যাসে চলে যায় তখন কি হয়? অণুগুলোর মধ্যে দূরত্ব অনেক বেড়ে যায়। তাহলে কি হয়? যত লিকুইডগুলোর পাশাপাশি থাকবে এবং তাদের মধ্যে ফোর্স
বা বল বেশি ক্রিয়েট করবে, যত কম্প্যাক্টনেস যত বেশি হবে, কম্প্যাক্টনেস মানে হলো খুব কাছাকাছি বেঁধে থাকবে, তত কিন্তু তার বয়েলিং পয়েন্ট বেশি হবে। প্যারার ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে এদের মলিকুলার স্ট্রাকচারটা এমনই, তার কি হয় পাশাপাশি যখন অন্যান্য আরও প্যারাক্লোরোবেনজিনগুলো থাকবে, ডাইক্লোরোবেনজিন, তখন কি হয় যে এদের মধ্যে কম্প্যাক্টনেসটা বা পাশাপাশি খুব সুন্দর সেজে যায়। এটা কেমন হয় ব্যাখ্যা করতে পারি, ধরো ট্রেনে যাচ্ছ, ট্রেনে একটি চেয়ারে 4 জন বসে, 5 জন বসতে চাইছে, এখন 4 জনের পরিবর্তে যদি 5 জন বসতে চাও, তাহলে কখন ভালো কম্প্যাক্ট হবে? যদি তোমাদের মতোই বা যদি 4 জন রোগা পাতলা হয়, তাহলে একজন রোগা পাতলা হলে খুব ভালো কম্প্যাক্ট হবে, কিন্তু মাঝখানে যদি এখন খুব মোটা একজন বসে যায় কেউ, তাহলে কিন্তু কম্প্যাক্টনেসটা ভালো হবে না। তাহলে এখানে কি হয়, কম্প্যাক্টটা খুব ভালো হয়, স্ট্রাকচার দুদিকে দুটো, কিন্তু এখানে কম্প্যাক্টনেসটা কেন ভালো হয় না? যখনই একটা অন্য অণু এখানে পাশে আসবে এর সঙ্গে রিপালশন হয়, তাহলে কম্প্যাক্টনেসটা ভালো হয় না। সেই জন্য কিন্তু প্যারাডাইক্লোরোবেনজিনের কিন্তু সব থেকে বয়েলিং পয়েন্টটা বেশি। তাহলে ছাত্রছাত্রীরা আমরা এখানে কি আলোচনা করব, এই পার্টে মেইনলি আলোচনা করলাম যে হ্যালো অ্যারিন, এই হ্যালো অ্যারিনের প্রস্তুতি এবং ভৌত ধর্মের কয়েকটি বিশেষ অংশ। এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যালো অ্যারিনের রাসায়নিক ধর্ম। এই হ্যালো অ্যারিনের রাসায়নিক ধর্ম কিন্তু একটি বিশেষ ইম্পর্টেন্ট পার্ট, এবং যেখানে আমরা দেখব যে একটি নতুন ধরনের বিক্রিয়া যাকে বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এতদিন যে সমস্ত ধরনের বিক্রিয়া পড়েছি সেগুলো হচ্ছে কি ধরনের বিক্রিয়া, প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন SN1 SN2, কিন্তু আমরা এই প্রথম একটা যৌগ পেলাম যেখানে কিন্তু আমরা দেখব যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়। তোমরা অবশ্যই বুঝেছো যে ইলেকট্রোফাইল কাকে বলে, নিউক্লিওফাইল কাকে বলে, এগুলো কিন্তু আগে বোঝা জরুরি। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইলকে কি দিয়ে প্রকাশ করা হয়? E+ দিয়ে। প্লাস কেন? কারণ এর কাছে ইলেকট্রন কম আছে, এর কাছে ইলেকট্রন কম আছে বলেই তো ইলেকট্রন খুঁজবে। যেমন ধরো Na+, তাহলে এর কাছে ইলেকট্রন কম আছে, এ হলো ইলেকট্রোফাইল, তাহলে ইলেকট্রোকে খুঁজবে, দ্যাট মিন্স ইলেকট্রোফাইল, ফাইল মানে ইলেকট্রোফাইন্ড, ইট ইজ ফাইন্ডিং ইলেকট্রন। হোয়াই ইজ ইট ফাইন্ডিং ইলেকট্রন? বিকজ ইট হ্যাজ স্কারসিটি অফ ইলেকট্রন, এর কাছে ইলেকট্রনের অভাব আছে। নিউক্লিওফাইল কি? Nu-, মাইনাস মিন্স কি? ইট হ্যাজ এক্সেস ইলেকট্রন, এর কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে, দ্যাট ইজ ওয়াই মাইনাস। এক্সাম্পল Cl-, so it will donate some electron to others, এই জন্য বলা হয় নিউক্লিওফাইল, দ্যাট মিন্স ইট ইজ ফাইন্ডিং নিউক্লিয়াস। নিউক্লিয়াস মিন্স পজিটিভ, so as it is negative, so it is finding nucleus, that is why called নিউক্লিওফাইল। তাহলে রিয়েজেন্ট দুটো ধরনের হয়, মেনলি ইলেকট্রোফাইল হয়, নিউক্লিওফাইল। এটা কিন্তু বুঝে নেওয়া উচিত যে রিয়েজেন্ট বা বিকারক, যত ধরনের আমরা রাসায়নিক বিক্রিয়া দেখব, সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়া কিন্তু যে সমস্ত বিকারক ব্যবহার করা হয় বা রিয়েজেন্ট ব্যবহার করা হয়, তাদের প্রপার্টি কিন্তু দুটো, একটা হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন, এই ক্যাটায়নটাকে বলা হয় ইলেকট্রোফাইল এবং অ্যানায়নটাকে বলা হয় নিউক্লিওফাইল। তাহলে বিক্রিয়া হয় ইলেকট্রোফিলিক হতে পারে, নিউক্লিওফিলিক হতে পারে, সেটা হতে পারে প্রতিস্থাপন, সেটা হতে পারে এলিমিনেশন বা অপনয়ন হতে পারে, সেটা অনেক ধরনের বিক্রিয়া হতে পারে, কিন্তু রিয়েজেন্ট প্রপার্টি হচ্ছে দুটো, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। তোমাকে কিন্তু রিয়েজেন্ট পাওয়ার মাত্রই খুঁজে নিতে হবে ইলেকট্রোফিলিক সেন্টার কোনটা, নিউক্লিওফিলিক সেন্টার কোনটা। ওকে ছাত্রছাত্রীরা, তোমরা খুব ভালো থেকো, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং যদি কোনো ধরনের প্রশ্নশালে অবশ্যই প্রশ্ন থাকলে আমাকে ইউটিউব লিঙ্কে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো কমেন্ট করে, কমেন্ট বক্সে। এছাড়া আমার কাছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9733982276, এই নাম্বারে তোমরা সরাসরি আমাকে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে যে আমার এই প্রশ্নটা বুঝতে পারছি না, এই প্রশ্নটা পারছি না, যে কোনো ধরনের রিয়াকশন কেমিস্ট্রিতে, যে কোনো ধরনের অর্গানিক, ফিজিক্যাল, ইনঅর্গানিক, যে কোনো ধরনের যদি কোনো প্রশ্ন সমস্যা পড়ো, তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে রেসপন্স করার চেষ্টা করবো। ওকে ছাত্রছাত্রীরা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থেকো।